রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে আমরা আন্দোলন করছিলাম, আপনি সমর্থন দেননি। আমরা আজকে আপনি কোন লজ্জায় এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন? আমরা কোন এটা লজ্জায় আপনি বিচার চান? আমি বিরোধী দলের যেহেতু জনগণ পতন চায়, এই জন্য তারা দেখাইতে যাচ্ছে এইসব ফাঁকা বলি আওড়িয়ে যে আমরা হলো প্রকৃতপক্ষে বিরোধী দল। এখন আলোচনার যে বিষয় সেটি হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে এই যে আগ্রহ বা বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বিরোধী পক্ষের, কিন্তু সরকার এখনো আসলে বিষয়টি নিয়ে খুব একটা আমলে নিচ্ছে না। কারণ আইনি এবং সংবিধানে যেভাবে বলা আছে সেখানে রাষ্ট্রপতির আসলে বিচারের বিষয়টি করাটা আসলে একটু কঠিনই। একটু আপনার কাছ থেকে মন্তব্য জেনে নিই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন আমার কাছে খুব পরিষ্কার না। কারণ হচ্ছে যে অপরাধী যেই হোক সে অপরাধী, অপরাধীর বিচার হবে, অপরাধের বিচার হবে। এখানে দেখেন আজকে ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে কিন্তু পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, তারপর 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড, এইসব নিয়ে কিন্তু অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ যখন এসেছে তখন কিন্তু রাষ্ট্র বা যে বিচার ব্যবস্থা তারা কিন্তু এটা আমলে নিতে বাধ্য, এবং বিচারে যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচারে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচার হবে, এটাই স্বাভাবিক। এখন হয়তো আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকার উদ্যোগী হয়ে কোনো বিচার করবে না বা এরকম কিছু একটা থাকতে পারে। তো সেটার পেছনে যুক্তি আছে। কারণ হচ্ছে যে যখন পর্যন্ত কোনো অভিযোগ না আসবে, কেউ যখন অভিযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত এই কথাটা বলা যায়। কিন্তু আমি যতদূর দেখেছি, মানে নিউজের সাথে যেহেতু ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার পরেই কিন্তু এসেছে এই যে ট্রাইব্যুনালে যে অভিযোগটা দায়ের হয়েছে সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে, এরপরই হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তাদের অভিযোগও আমলে নিয়ে এটা বিচার ব্যবস্থার আওতায় আসবে। আর যদি তারা যদি দোষী হন তাহলে তাদের শাস্তি হবে, দোষী না হলে নির্দোষ প্রমাণ হয়ে তারা ফ্রি হয়ে যাবেন। এ নিয়ে আসলে খুব বেশি কনফিউশনের কিছু নেই। আচ্ছা, এই নিয়ে আসলে আর যেহেতু অভিযোগগুলো হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেগুলো নিয়ে এই বিচারগুলো কিন্তু চলমান, এবং এই অভিযোগে কিন্তু অনেকেই অভিযুক্ত, তারা অনেকে শাস্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা সহ কিন্তু অনেকের মৃত্যুদণ্ড, মানে তাদের মৃত্যুদণ্ড হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, অলরেডি সাজা হয়ে গেছে। সুতরাং এই মামলাগুলোতে যদি তাদের কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই বিচার হবে, এবং এটা জন আকাঙ্ক্ষা, এই বিচার করতে হবে। জি, কামরুল হাসান, যেটি আমরা আসলে দেখছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার কারণ দেখছে না সরকার। এই পাশাপাশি আবার আমরা জানি যে সংবিধানের কারণে রাষ্ট্রপতি তার সময়কালীন যদি কোনো অপরাধ করে না থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনার তার সুযোগটা আসলে নেই। কিন্তু রাষ্ট্রপতি হবার আগে এবং রাষ্ট্রপতি থেকে এখন তিনি পদত্যাগ করেছেন, এখন আসলে যদি তার কোনো অপরাধ সেখানে পাওয়া যায় তখন বিচারের বিষয়টি আনা যাবে। একটু আমাদেরকে বলবেন যে তাহলে যেই অভিযোগটি আপনারা বারবার করছেন সবচেয়ে বেশি, যে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতির যে ভূমিকা ছিল, তিনি গণহত্যা চলছে দেশে, তিনি কোনো ধরনের প্রতিকার করেননি, কোনো ধরনের ব্যবস্থাটি নিয়ে উদ্যোগ নেননি, তাকে তো কি সেই অভিযোগে অভিযুক্ত করার সুযোগটি আসলে থাকছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে, এবং যারা হলো দেখবেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা জিনিস একটু ভুল ব্যাখ্যা হচ্ছে বলে আমি মনে করছি, সেটা হলো কনস্টিটিউশনের আর্টিকেল 51, যেখানে রাষ্ট্রপতিকে হলো দায় মুক্তি দেওয়া হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে রাষ্ট্রপতি থাকাকালীন যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ করেন তাহলে সেই অপরাধে তাকে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা চলতে পারবে না। ইভেন প্রিভিয়াস, অর্থাৎ আগের মামলা যেটা চলমান যদি থেকে থাকে এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে সেই মামলাটাও স্থগিত হয়ে যাবে, এটা বলা হয়েছে। কিন্তু এটা বলা হয়নি যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ কিংবা হলো দায়িত্ব থেকে হলো যদি পদচ্যুত হন কিংবা হলো মেয়াদ শেষ হয়
তাহলে তিনি তার অপরাধ যদি করে থাকেন সেই অপরাধের শাস্তি দেওয়া যাবে না কিংবা বিচার করা যাবে না, এটা বলা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন এখানে একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। তারা দুইজনেই সংবিধানকে মোটামুটি কোট করে বলেছেন যে সংবিধান অনুযায়ী তাদের বিচার করা যায় না। এটা অসত্য দাবি কিংবা অজানার কারণে, অজ্ঞাতর কারণে হয়তো এটা বলে থাকতে পারেন। এখানে মূল কথা হলো তিনি যখন রাষ্ট্রপতি নাই তখন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন এবং তার আগে তারপরে যে কোনো অপরাধের ব্যাপারে তার ব্যাপারে মামলা হতে পারে এবং সেই মামলার বিচার হতে পারে। এবং রাষ্ট্রপতি যখন নাই তিনি তখন অন্য 10 জন নাগরিকের যে অবস্থা তারও সেই অবস্থা, বাট শুধুমাত্র রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তাকে হলো সংবিধান বিশেষ প্রিভিলেজ দিয়েছেন এবং সেই সময় তার সকল অপরাধকে হলো দায় মুক্তি দিয়েছেন সেই সময়টুকুর জন্য। সুতরাং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, যিনি সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি, তার সময়ে 24-এর গণহত্যা হয়েছে এবং তিনি তখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তিনি যদি স্টেপ নিতেন তাহলে স্বৈরাচার শেখ হাসিনাকে থামাতে পারতেন এবং এত হাজার হাজার মানুষের রক্ত যে হলো রাজপথে রঞ্জিত হওয়া লাগতো না, এত হাজার হাজার মানুষকে হত্যা করা লাগতো না এবং এরকম একটা গণহত্যা হতো না যদি তিনি স্টেপ নিতেন। তো তিনি সেই জায়গাটায় স্টেপ না নিয়ে বরং তিনি আরো স্বৈরাচারদেরকে গণহত্যা করবার জন্য তিনি হলো এক ধরনের আশকারা দিয়েছেন, এক ধরনের হলো প্রশ্রয় দিয়েছেন, এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছেন। সে কারণে তিনি হলো অপরাধী হতে পারেন। এবং যেই মামলা হয়েছে আমরা মনে করি এটা শুধু অন্যরা মামলা করেছে এই জন্য না, সরকারের নিজেরই দায়িত্ব ছিল মামলা করে। কারণ আইনের দৃষ্টিতে যদি জাস্টিস সকলের জন্য কায়েম করা না যায় তাহলে একটা রাষ্ট্র ঠিক মতো চলতে পারে না। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন আমরা রাষ্ট্রপতির পদত্যাগ এবং তাকে অপসারণ করার বিষয়ে আসলে তেমন জোরালো ভূমিকা কেন রাখেনি? এবং এমনকি যখন এই বর্তমান সরকার 6 মাস এখন অতিবাহিত হয়েছে, প্রথম দিকেও আপনারা কেন এই বিষয়টি নিয়ে কথা বলেন না? না, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো রাষ্ট্রপতিকে 5 তারিখের পরেই পদত্যাগের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বিএনপির কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বিএনপি তখন থেকে রাষ্ট্রপতির পক্ষ নিয়েছেন এবং রাষ্ট্রপতিও বিএনপির পক্ষ নিয়েছেন। কিভাবে নিয়েছেন? রাষ্ট্রপতি 5 তারিখেই হলো তার অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, জননন্দিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি মুক্তি দিয়েছেন। 7 তারিখে হলো অ্যাটর্নি জেনারেল, 7ই আগস্ট 2024-এ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির নেতা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবকে হলো অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এই যে নিয়োগগুলো দিয়েছেন কিংবা মুক্তি দিয়েছেন, এগুলো কোনোটাই যে মানে সবগুলোই কিন্তু বিএনপি এটা প্রিভিলেজ পাইছে। পাওয়ার ফলে বিএনপি এক ধরনের এই রাষ্ট্রপতির পক্ষে প্রথম দিন থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তারা বলেছে যে সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি যায়। ইভেন গতকালকে না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এটাও বলেছেন যে এই সরকারকে রাষ্ট্রপতি সহযোগিতা করেছে এবং 18 মাস যে কেয়ারটেকার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানেও কিন্তু সহযোগিতা করেছেন, এটা বলেছেন। এবং উনি এটা বলেছেন যে এই জন্য তাকে এক ধরনের ধন্যবাদও দেওয়া যেতে পারে। তার মানে বিএনপি এক ধরনের কৃতজ্ঞ ছিলেন এই শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর প্রতি, যার কারণে তাকে হলো অপসারণ করা যায়নি। আমরা এই প্রশ্নের উত্তরটি নিতে চাই। আপনি আসেন আমাদের সাথে, রাশেদ খান। আপনারা সুবিধা নিয়েছেন প্রায়ত এই যে সদ্য যিনি হলেন শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের জামাত ইসলামের নেতা তার বক্তব্য শুনছিলাম, আমাদের সাংবাদিক ভাই তিনিও চমৎকার বলেছেন। দেখেন, বিএনপির কথার কারণে যদি রাষ্ট্রপতির পতন বা পদত্যাগ না হয় তাহলে বিএনপি শক্তিশালী আর আপনারা দুর্বল। এদেশের জনগণ একটি শক্তিশালী সরকারকে দেখতে চায়। আপনাদের মতন দুর্বল চিত্তের সরকার এদেশের জনগণ দেখতে চায় না এবং সেটাই হয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আপনার কথা যদি আমি ধরে নিই সত্য, তবে আপনার কথা সত্য না। শোনেন, আপনারাই শপথ নিয়েছিলেন এই মানে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে। আপনাদের জোটে এখন যারা আছে এনসিপি,
এই এনসিপির আহ্বায়ক সে কিন্তু এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছিল আপা, ঠিক কিনা? এবং যে সংবিধানকে জাতীয় সংসদে আপনি প্রায় ছুঁড়ে ফেলতে চান, এই সংবিধান মেনেই আপনি শপথ নিয়েছিলেন। এখন এরপরে আপনি 8 মাস পরে 10 মাস পরে বলছেন যে আমি তো ভুলে গিয়েছিলাম এই রাষ্ট্রপতি তো শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি। আর আপনি যে ভুলে গেলেন এই দোষটা কার? আমার না আপনার? এরপর আপনি হঠাৎ আপনার মনে পড়লো আরে সংবিধান তো 72-এর, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি সরি বলতেছেন। আচ্ছা, এটা কি হয়? আপনি সংবিধানকে নতুনভাবে স্বীকৃতি দিলেন, রাষ্ট্রপতিকে শপথ নেওয়ার মধ্য দিয়ে আপনি নতুনভাবে স্বীকৃতি দিলেন, তাহলে দোষটা কার? দোষটা এনসিপির, জামাতের এবং অন্তর্বর্তীকালীন সরকারের। আচ্ছা, আমি কেন বলছি যে দোষ জামাতের? কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছিল আসলে জামাতের সরকার, এবং জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো চেষ্টা নাই যে করে নাই। এনসিপি নিবন্ধন ছিল না, তারপরেও জাতিসংঘে নিয়ে গেছে বাংলাদেশের 3 নম্বর দল হিসেবে। দেখেন, আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা সেই সময় কেন গণ অভ্যুত্থানের হুমকি দিলেন না? এখন তো বলছেন যে নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমান, মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয় সেক্ষেত্রে এই সরকার 1 সপ্তাহ টিকতে পারবে না। কে বলছেন? কর্নেল অলি আহমেদ। তো আপনারা 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটিয়ে আপনারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। নিষেধ করেছে কে? কেউ নিষেধ করেছে? এত হ্যাডাম আছে, এত জোরালো গলায় কথা বলছেন, এত হুমকি দিচ্ছেন, ফেলিয়ে দেন। আগামীকালই আপনি 1 দফার ঘোষণা দেন, বিএনপির পতনের আন্দোলন শুরু করেন। শোনেন, সক্ষমতা যতটুকু ততটুকু বলতে হয়। আপনার সক্ষমতা 1%, আপনি নিজেকে 100% দেখাবেন। আপনার সরকার গঠনের যোগ্যতা নয়, আপনি ফেসবুকে এমনভাবে হাইপ সৃষ্টি করবেন, এমনভাবে জরিপ সৃষ্টি করবেন, মনে হচ্ছে যে আগামীতে আপনি ক্ষমতায় আসতেছেন। আপনি নির্বাচনের ফলাফল প্রকাশের আগে আপনি ফেসবুকে সরকার গঠন করলেন। আপনার কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, কে হবে প্রধানমন্ত্রী, কে হবে হ্যানমন্ত্রী, ত্যানমন্ত্রী, সব মন্ত্রী গঠন করলেন। এইভাবে আসলে ফাঁকা আওয়াজের রাজনীতি করতে নেই। রাষ্ট্রপতিকে তখন যে আপনি ফেলাইতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। প্রবলেমটা কি ছিল? যদি বিএনপি আপনার দাবির সাথে সায় মেলাতো, প্রবলেমটা ছিল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছিল জামাত এবং এনসিপি ক্ষমতায় আসুক এবং উপদেষ্টাদের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গ্রুপ ছিল, সেক্ষেত্রে কোনো রকম যদি সায় দিত, আপনারা জামাতের একজন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত করতেন, এরকম একটি সন্দেহ ছিল। আর আপনারা বলছিলেন যে আপনাদেরকে বলা হচ্ছিল যে যতদিন হাসিনার মেয়াদ আছে ডিপ স্টেট, কোন স্টেট তারা কারা আমি জানি না, বললো ডিপ স্টেট। তারা নাকি বলেছিল যে আপনারা মানে যতদিন হাসিনার মেয়াদ আছে আপনারা ক্ষমতায় থাকেন। আসিফ মাহমুদ বলল তার মানে কি? নির্বাচন নিয়ে চক্রান্ত ছিল। আচ্ছা, একদিকে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চক্রান্ত, তার উপদেষ্টাদের চক্রান্ত, অন্যদিকে একজন জামাতি উপদেষ্টা নিয়োগ পেয়ে গেল। আজকে যে আমরা নির্বাচিত সরকার পেয়েছি, এটা কি সম্ভবপর হয়তো? হয়তো না। বিএনপি এই চক্রান্তগুলো বুঝেছিল এবং আপনারা যেহেতু বৈধতা দিলেন, তাই না? যদি ওই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হতো তাহলে তো আরেকটি সংকট সৃষ্টি হতে পারত। আচ্ছা, আজকে যারা এই রাষ্ট্রপতির বিচার চাই তারা ওই সময় কি করেছিল দেখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন বিপ্লবী নেতা, তাই না? সে আমাকে ফোন করেছিল যাতে করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, ওই সময় তো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সে আমাকে মধ্যরাতে ফোন করে বলেছিল যে ভাই আপনাদের ছেলেপেলে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, প্লিজ একটু থামান। যদি এই সময় কোনো অঘটন ঘটে তাহলে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন গঠিত হবে এবং আমরা আবার বিপদে পড়ব। এখন এই সরকারকে আমাদের টিকে রাখতে হবে। কোন সময়? যেদিনকে আপনার ফারুকী সাহেবকে উপদেষ্টা বানালো এবং একই সাথে আপনার শেখ বসিরউদ্দিন তাকে উপদেষ্টা বানালো, সেই সময় কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, কর্মীরা ছিল, তারা কিন্তু বঙ্গভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল। এখনো পর্যন্ত আপনি গুগলে এগুলো পাবেন। খেয়াল আছে? ওই দিন নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা শেষ করি একটু, এই ঘটনা জানতে হবে আপনাকে। ওই দিন নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন দিয়েছিল, আমি বললাম, এই 71 টেলিভিশনের সামনে বললাম, কত বড় মুনাফেকেরা যে ওই সময় রাষ্ট্রপতির হাতে মধু খেয়েছে, তারা ছাত্র উপদেষ্টা হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে। ভোগ করার পরে যখন দেখেছে যে আমরা তো একটু মনে হয় একটু হৃষ্টপিষ্ট হয়েছি, মানে এখন আমাদের ক্ষমতা মোটামুটি নিয়ন্ত্রণে, এখন ফেলিয়ে দাও। তো আপনি যে সময়
ফেলাইতে চাইবেন আপনার জামাতি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার জন্য, তখন বিএনপি কি জামাতের রাজনীতি করে নাকি, যে বিএনপি জামাতকে সমর্থন দেবে, নাকি এনসিপির রাজনীতি করে? বিএনপির নিজস্ব রাজনীতি আছে না, চিন্তা আছে না? আচ্ছা, আর একটা ঘটনা বলি। গণ অধিকার পরিষদের বর্তমান সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের একসময় ফ্র্যাকশন হয়েছিল, নুরুল হক নূর এবং আমি বৃহৎ অংশে নেতৃত্ব দিচ্ছিলাম, আর একটা অংশ এই ফারুক হাসান এবং ডক্টর রেজা কিবরিয়া নেতৃত্ব দিচ্ছিল। তো তারাও কিন্তু এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছিল, মানে ওর সামনে অবস্থান নিয়েছিল, বঙ্গভবনের সামনে। দেখবেন কয়েকদিন আগে ফারুক হাসান তার ফেসবুকে পোস্ট করেছে, ওই সময় নাহিদ ইসলাম থেকে শুরু করে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারে শত শত কল দিয়েছিল যাতে করে সেখান থেকে উঠে আসে। মানে কি, আপনারা সেই সময় এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে আমরা আন্দোলন করছিলাম, আপনি সমর্থন দেননি। আমরা আজকে আপনি কোন লজ্জায় এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন? আমরা কোন এটা লজ্জায় আপনি বিচার চান? আমরা নিশ্চয়ই এটার উত্তর আমার সর্বশেষ লাইনটা শেষ করি। আমাদের আমার সর্বশেষ লাইনটা হলো যে এই মুহূর্তে এনসিপি জামাতের কোনো রাজনীতি নাই, যে কারণে তারা কখনো রাষ্ট্রপতির বিচার চাই, কখনো অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যে প্রতারণা করেছিল, সেই প্রতারণাকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে, বিভাগীয় সমাবেশ করছে, প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের ফাঁকা আওয়াজ ছুটছে। ওই যে মাঝে মধ্যে আমরা দেখি না যে পুলিশ উপরে গুলি ছড়ে, ঠিক আমাদের এই জামাত এবং এনসির অবস্থা তাই হয়েছে। মানুষ তাদেরকে প্রকৃতপক্ষে বিরোধী দল মনে করছে না। দেখেন না তাদের এমপিদের কি পারফরমেন্স, এই জন্য মনে করছে কি বিরোধী দল। তাদের যেহেতু বিরোধী দলের যেহেতু জনগণ পতন চায়, এই জন্য তারা দেখাইতে যাচ্ছে এইসব ফাঁকা বলি আওড়িয়ে যে আমরা হলো প্রকৃতপক্ষে বিরোধী দল।